স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ নিয়ে। ঠিক আছে, তো দেখো এক্ষেত্রে বলা হয় যে 1857 খ্রিস্টাব্দে কী হয়েছিল, এক বিদ্রোহ বা মহাবিদ্রোহ সংগঠিত হয়েছিল ভারতবর্ষে, এবং বলা হয় যে এই বিদ্রোহকে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন দৃষ্টিকোণ দিয়ে ব্যাখ্যা করেছেন। যেমন কোনো ঐতিহাসিক এই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করেছিলেন। তো শেষ পর্যন্ত কি হয়, বিভিন্ন কারণে এই বিদ্রোহ ব্যর্থ হয়েছিল। ঠিক আছে, তো আজকে আমরা এই বিদ্রোহের সেই ব্যর্থতার পেছনে কি কি কারণগুলি দায়ী ছিল তা নিয়ে আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা আজকে আলোচনা শুরু করি। তো দেখো এক্ষেত্রে প্রথমে বলা হয় যে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসনের বিরুদ্ধে ভারতীয়দের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও অসন্তোষকে কেন্দ্র করে 1857 খ্রিস্টাব্দের এই মহাবিদ্রোহ শুরু হয়েছিল। ঠিক আছে, এবং বিদ্রোহে ভারতীয় সিপাহীদের বীরত্ব ও আত্মবলিদান সত্ত্বেও কী হয়েছিল, শেষ পর্যন্ত এই বিদ্রোহ ব্যর্থ হয়েছিল। তো এই বিদ্রোহের ব্যর্থতার পেছনে আমরা একাধিক কারণ পরিলক্ষিত হয়। তো সেই একাধিক কারণগুলি নিয়ে এখন আমরা আলোচনা করব। তো দেখো প্রথমে বলা হয়েছে যে সুনির্দিষ্ট পরিকল্পনার অভাব। ঠিক আছে, তো এক্ষেত্রে বলা হয়েছে যে এই বিদ্রোহ পরিচালনার জন্য সুসংগঠিত পরিকল্পনার অভাব ছিল। বিদ্রোহের নেতারা সিপাহীদের কোনো সুনির্দিষ্ট লক্ষ্যের রূপরেখা দিতে পারেনি, বরং তারা তাদের ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করতে ব্যস্ত ছিল। ফলে বিদ্রোহ দমনে কি হয়, ইংরেজদের সুবিধা হয়। অর্থাৎ যে কোনো যুদ্ধ বা বিদ্রোহের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে একটি সুসংগঠিত পরিকল্পনা বা রণনীতি থাকলে এবং একটি নির্দিষ্ট দৃঢ় লক্ষ্য থাকলে কিন্তু সেই যুদ্ধে বা বিদ্রোহে কিন্তু জয়লাভ করা যায়। কিন্তু এই বিদ্রোহের ক্ষেত্রে দেখা যায় যে এই বিদ্রোহে যে সমস্ত ভারতবাসী বা সেই বিদ্রোহীদের যারা নেতৃত্ব প্রদান করেছিল তাদের কিন্তু একটি সুনির্দিষ্ট রণনীতি বা পরিকল্পনা ছিল না, বা বলা যায় যে সকলের একটি নির্দিষ্ট লক্ষ্যও ছিল না, যার ফলে এই বিদ্রোহ ব্যর্থ হয়েছিল বলে অনেক ঐতিহাসিক মনে করে থাকেন। তো সুতরাং বলা যায় যে একটি সুনির্দিষ্ট পরিকল্পনার অভাব এই বিদ্রোহের ব্যর্থতার জন্য দায়ী ছিল। তারপরে দেখো দ্বিতীয় ধাপের ক্ষেত্রে বলা হয়েছে যে যোগ্য নেতৃত্বের অভাব। এক্ষেত্রে বলা হয় যে এই বিদ্রোহ পরিচালনা করার মতো সুযোগ্য নেতৃত্বের অভাব ছিল। নানা সাহেব, তারপরে তাতিয়া টোপি, রানী লক্ষ্মীবাঈ, তারপরে বেগম হজরত মহল প্রমুখ যোগ্য নেতারা বা নেত্রীরা দক্ষতার সঙ্গে এই আঞ্চলিক বিদ্রোহের নেতৃত্ব দিল। সর্বভারতীয় নেতা হিসেবে দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন অযোগ্য। তো দেখো এই ক্ষেত্রে বলা যায় যে এই বিদ্রোহ কিন্তু বিভিন্ন হচ্ছে যে সুযোগ্য নেতৃত্বরা বা নেতারা নেতৃত্ব প্রদান করেছিল, যেমন রানী লক্ষ্মীবাঈ, তারপরে তাতিয়া টোপি। কিন্তু বলা যায় যে এই সকল নেতাদের কোনো একটি নির্দিষ্ট বা বলা যায় যে সকলের আলাদা আলাদা উদ্দেশ্য ছিল। হ্যাঁ, এবং সর্বভারতীয় নেতা হিসেবে সর্বভারতীয় নেতা দ্বিতীয় বাহাদুর শাহকে ঘোষণা করা হয়েছিল, কিন্তু তিনি ছিলেন অযোগ্য। ঠিক আছে, ফলে বলা যায় যে একটি সুযোগ্য নেতৃত্বের অভাবেও এই বিদ্রোহ শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল বলে মনে করা হয়। এরপরে বলা হয়েছে যে আধুনিক অস্ত্রশস্ত্রের অভাব। তো বলা হয়েছে যে এই বিদ্রোহে সিপাহীদের আধুনিক অস্ত্রশস্ত্র ও যুদ্ধের রসদের অভাব ছিল। এছাড়া সিপাহীরা পুরনো আমলের যুদ্ধ পদ্ধতি অবলম্বন করত, অন্যদিকে ইংরেজদের উন্নত যুদ্ধ পদ্ধতি অবলম্বন করে ইংরেজরা, এবং আধুনিক অস্ত্রশস্ত্র ব্যবহার করে সহজেই সিপাহীদের পরাজিত করতে সমর্থ হয়। তো বলা যায় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজদের কাছে কিন্তু আধুনিক বা উন্নত ধরনের অস্ত্রশস্ত্র ছিল, কিন্তু সেই দিক থেকে বিচার করে বলা যায় যে ভারতীয়রা, বিশেষ করে ভারতীয় সিপাহীরা কিন্তু সেই দিক থেকে বেশ পিছিয়ে ছিল, যার ফলে ইংরেজদের অস্ত্রশস্ত্র এবং তাদের রণনীতির কাছে শীঘ্রই ভারতীয়রা কি হয়ে যায়, পরাজিত হয়ে যায়, যার ফলে কি হয়ে যায়, আধুনিক অস্ত্রশস্ত্র এবং তাদের সিপাহীদের পরিকল্পনা বা বিভিন্ন কারণে বলা যায় যে ইংরেজরা খুব সহজেই এই বিদ্রোহ দমন করতে সফল হয়েছিল।
ঠিক আছে। তো এই আধুনিক অস্ত্রশস্ত্রের অভাবও কিন্তু এই বিদ্রোহের ব্যর্থতার জন্য দায়ী ছিল। তারপরে দেখো বলা হয়েছে যে আর্থিক সংকট। এক্ষেত্রে বলা যায় যে বিদ্রোহ পরিচালনার জন্য অস্ত্রশস্ত্র ক্রয়ের জন্য সিপাহীদের কাছে অর্থের যথেষ্ট অভাব ছিল। অর্থ সংগ্রহের জন্য সিপাহীরা লুটপাট শুরু করলে জনমানসে বিদ্রোহীদের সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে যায়। ঠিক আছে। তো দেখো এক্ষেত্রে বলা যায় যে আধুনিক অস্ত্রশস্ত্র ক্রয় করতে বা যে কোনো অস্ত্রশস্ত্র ক্রয় করতে কি হয়ে যায়, অর্থের প্রয়োজন হয়, এবং যে কোনো যুদ্ধ বা বিদ্রোহ দীর্ঘদিন ধরে চললে তার পেছনে কিন্তু একটি নির্দিষ্ট পরিমাণ অর্থেরও প্রয়োজন হয়। তো ভারতীয় সিপাহীদের কাছে কিন্তু সেই পরিমাণে অর্থ ছিল না, এবং সেই অর্থ বরাদ্দ করতে যখন তারা বিভিন্ন গ্রাম অঞ্চলে লুটতরাজ চালায় তখন কিন্তু জনমানসে এই বিদ্রোহের পক্ষে বা বলা যায় যে বিদ্রোহ সম্পর্কে এক বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়ে যায়, যার ফলে কি হয়ে যায়, এই আর্থিক দিক থেকে সচ্ছল না হওয়ার জন্য এই বিদ্রোহ ব্যর্থ হয়েছিল বলে মনে করা হয়। এরপরে দেখো বলা হয়েছে যে বিদ্রোহের সীমাবদ্ধতা। এক্ষেত্রে বলা যায় যে এই বিদ্রোহ উত্তর ভারতের কয়েকটি নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ ছিল। হ্যাঁ, তো দাক্ষিণাত্য, পাঞ্জাব, রাজপুতনা, বাংলা বা বলা যায় যে বাংলার সমগ্র অঞ্চল এবং সিন্ধু প্রভৃতি অঞ্চলে এই বিদ্রোহ বিস্তার লাভ করতে পারেনি। এছাড়া বিদ্রোহীদের দেশের সকল জনসাধারণের সমর্থন লাভ করতে কি হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়। তো এই বিদ্রোহ বাংলার এক সুনির্দিষ্ট অঞ্চল, তারপরে বলা যায় যে অযোধ্যা এবং ঝাঁসি সহ বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়লেও কিন্তু উত্তর ভারতের একটি নির্দিষ্ট অঞ্চলেই এই বিদ্রোহ সীমাবদ্ধ ছিল। সুতরাং বলা যায় যে দাক্ষিণাত্য বা বলা যায় যে পশ্চিম ভারতে কিন্তু এই বিদ্রোহ বিস্তার লাভ করতে পারেনি। এছাড়া সকল ভারতবাসীর কিন্তু সমর্থনও লাভ করতে পারেনি বিদ্রোহীরা, যার ফলে এই বিদ্রোহ ব্যর্থ হয়েছিল বলে মনে করা হয়। এরপরে দেখো, এরপরে বলা হয়েছে যে উন্নত যোগাযোগ ব্যবস্থার অভাব। এক্ষেত্রে বলা যায় যে বিদ্রোহীদের মধ্যে উন্নত যোগাযোগ ব্যবস্থার অভাব ছিল, ফলে তারা বার্তা প্রেরণ করতে অসুবিধায় পড়তো, এবং অন্যদিকে ইংরেজদের রেলপথ, টেলিফোন, টেলিগ্রাফ প্রভৃতির মাধ্যমে সহজেই যোগাযোগ স্থাপন করতে পারত, ফলে বিদ্রোহ ক্রমশ স্তিমিত হয়ে পড়ে। তো এই বিদ্রোহ কিন্তু একটি নির্দিষ্ট অঞ্চলে বলা যায় যে ব্যাপক আকার ধারণ করলো। তো এখানকার খবর একটু বহু দূরে বা এক অঞ্চলের খবর আরেক অঞ্চলে পৌঁছতে কিন্তু সেই যে যোগাযোগ ব্যবস্থার প্রয়োজন হয় সেই যোগাযোগ ব্যবস্থা কিন্তু বিদ্রোহীদের কাছে ছিল না। অপরদিকে ইংরেজদের কাছে কিন্তু রেলপথ হোক বা টেলিফোন হোক বা টেলিগ্রাফের মাধ্যমে তাদের যোগাযোগ ব্যবস্থা ছিল। সুতরাং খুব শীঘ্রই বার্তা প্রেরণ করতে না পারায় এই বিদ্রোহ শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল বলে মনে করা হয়। তো এই বিদ্রোহের পেছনে একাধিক কারণ দায়ী থাকলেও কিন্তু বলা যায় যে এই কারণগুলির পাশাপাশি যেমন বলা যায় যে কূটনৈতিক বোঝাপড়ার অভাব বা বলা যায় যে জনগণের ব্যাপক সমর্থনের অভাব এবং হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঐক্যের অভাব ছিল, যার জন্য এই বিদ্রোহ কি হয়েছিল, ব্যর্থ হয়েছিল বলে মনে করা হয়। তো বলা যায় যে এই একাধিক কারণের পাশাপাশি কিন্তু সেই নেতাদের কূটনৈতিক বোঝাপড়ার অভাব বা কূটনৈতিকতার অভাব এবং হিন্দু মুসলিম বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে অনৈক্যের অভাব এই বিদ্রোহের ব্যর্থতার জন্য দায়ী ছিল। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আলোচনার বিষয়। ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা স্ক্রিনে দুটো নম্বর দেখতে পাচ্ছ, এই দুটো নম্বর হলো 6295916282, এছাড়া 7076398606। তো এই দুটো নাম্বার হলো আমাদের কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা যারা চাইছো তোমরা আমাদের সাথে ক্লাস করবে, অনলাইনে যুক্ত হবে, তোমরা কিন্তু দেরি না করে এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। তো আজকের ক্লাস এতটাই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।